তো এটা হচ্ছে চ্যাপ্টার 501। 501 স্যার হচ্ছে বই থেকে পড়াচ্ছে। বইটা ইউএস পার্সপেক্টিভে লেখা। এখানে বেশিরভাগ কন্টেন্টই ইররিলেভেন্ট আমাদের জন্য। আর স্যারও হইতেছে খুব অল্প অল্প কন্টেন্ট পড়ায়াই চ্যাপ্টার শেষ করে দিচ্ছে। তো খুব বেশি ইনডেপথে পড়াচ্ছে না, প্রত্যেকটি টপিক ধরে ধরেও পড়াচ্ছে না। তো কোর্সটা অনেক বোরিং হয়ে যাচ্ছে আমাদের জন্য, কারণ কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই, আবার সবকিছু স্যার টাচও করতেছে না। যার কারণে কি পড়বো না পড়বো সেটা নিয়ে অনেক কনফিউশন আছে। আমি যেটা করছি মোটামুটি যেগুলা জেনারেল কথাবার্তা, ইন জেনারেল কথাবার্তা, ইউএস পার্সপেক্টিভেও না বাংলাদেশের পার্সপেক্টিভেও না, ইন জেনারেল যে কথাবার্তাগুলো আছে এবং যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি একটু দাগায় রাখছি। ওই দাগানো লাইনগুলাই একটু হালকা পাতলা ডিসক্রাইব করে যাবো আর কি। আর বইটা আবার খুব সহজ করেই লেখা। তো কেউ জাস্ট যদি চ্যাপ্টারটা পড়ে ফেলে লাইন বাই লাইন, পুরো চ্যাপ্টার না, যে দাগানো গুলা লাইন গুলো পড়ে ফেললেও মোটামুটি একটা লেভেলে তার প্রিপারেশন হয়ে যাবে। আর চ্যাপ্টার ইন্ডের যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো স্যার দেখতে বলছে, সেই চ্যাপ্টার ইন্ডের কোয়েশ্চেন গুলো দেখলেই আর এই দাগানো লাইন গুলো মোটামুটি পড়লেই আশা করি মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। ওই রকম যেহেতু সুনির্দিষ্ট গাইডলাইন নাই, তো চ্যাপ্টার ইন্ডের কোয়েশ্চেন গুলাই আসলে মেইন ফোকাস আর কি। তো এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান। চ্যাপ্টার ওয়ান হচ্ছে হোয়াই আর দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস স্পেশাল। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা কেন স্পেশাল, এটা চ্যাপ্টারের নাম। সো এখানে শুরুতে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে যে ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিটা ফুল সাইকেলে চলে আসছে বর্তমানে। এটা বর্তমানের কথা, একটু হিস্ট্রিতে যাই। হিস্ট্রিতে ছিল অরিজিনালি দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি অপারেটেড এজ এ ফুল সার্ভিস ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এই লাইনটা আমি এখানে কপি করছি। অরিজিনালি দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি অপারেটেড এজ এ ফুল সার্ভিস ইন্ডাস্ট্রি, তার মানে শুরুর দিকে ব্যাংকিং ইন্ডাস্ট্রি হচ্ছে সব ধরনের সার্ভিস দিত। ঠিক আছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি সব ধরনের সার্ভিস অরিজিনালি দিত। সেটা 1930-এরও আগের দিকে, 1930-এরও আগের দিকে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কি করতো, ফুল সার্ভিস দিত। এটা তাহলে আমি লিখে রাখি, প্রি 1930। প্রি 1930। এরপরে 1930-এ তো যে আমরা জানি গ্রেট ডিপ্রেশন হয়েছে। এই যে 1930-এর গ্রেট ডিপ্রেশনের কারণে পরে হচ্ছে যে সাম সেপারেশন করে দেওয়া হয়েছে, যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কি করতে পারবে আর অন্যান্য যে ইনস্টিটিউশন গুলো যেগুলো আছে তারা কি করতে পারবে সেটা আহ আলাদা করে দেওয়া হয়েছে। যে ব্যাংক গুলা কি করতে পারবে না, মানে ব্যাংক গুলার জন্য অনেক রেস্ট্রিকশন চলে আসছে। যে ব্যাংক গুলা হচ্ছে ট্রেড করতে পারবে না, ব্যাংক গুলা হইতেছে রিস্কি খাতে ইনভেস্ট করতে পারবে না, মানে কি কি করতে পারবে কি কি করতে পারবে না। ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। আগে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সব করতো, ব্যাংক গুলো আগে সব ধরনের সার্ভিস দিত। যে যেটা বললাম 1930-এর আগে, 1930-এ যেহেতু গ্রেট ডিপ্রেশন হয়েছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলা, ব্যাংকিং ব্যাংকিং যে ইন্ডাস্ট্রিটা আছে সেটা কলাপস করছে। তো এর ফলে কি করা হয়েছে, যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু লিমিটেড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই গেল 1930-এর দিকে। যে বিভিন্ন এখানে মানে গ্লাস স্টিগল অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আছে, ওই একটার মাধ্যমে হইতেছে এই সেপারেশনটা হয়েছে, সেপারেশন করে দেওয়া হয়েছে সাম অফ দিস অ্যাক্টিভিটিস। এরপরে যেটা আসছে যে 1960-70-এর দিকে বা 70-80-র দিকে, যে 1970s এবং 1980s, এই টাইম গুলার দিকে আবার কি করা হয়েছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলোর জন্য যে রেগুলেশন সেটাকে আবার কমানো হয়েছে, এই যে আনরেগুলেটেড করা হয়েছে। আমি এটা কপি পেস্ট করি এখানে। সো এই যে আনরেগুলেটেড শব্দটা, আনরেগুলেটেড করা হয়েছে। তো ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলাকে কি করা হয়েছে 1970 সালের দিকে বা 80 সালের দিকে আবার আনরেগুলেটেড করা হয়েছে। এখন হচ্ছে আবার তারা কি করতে পারবে, মোটামুটি সব ধরনের সার্ভিসই দিতে পারবে। এই যে লিখছে, ইন দ্য 1970 ইট ইজ নিউ রিলেটিভলি আনরেগুলেটেড ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিজ স্প্র্যাং আপ, যেমন মিউচুয়াল ফান্ডস, ব্রোকারেজ ফান্ডস এগুলোও আসছে। দ্যাট সেপারেটেড ফাইন্যান্সিয়াল সার্ভিস ফাংশনস ইভেন ফার্দার। সরি সরি, আমি ভুল বলতেছি। 70-80-র দিকে হচ্ছে কিছু ফাইন্যান্সিয়াল সার্ভিস আসছে যেগুলোর নাম হচ্ছে যে মিউচুয়াল ফান্ড, ব্রোকারেজ ফান্ডস, এগুলোর নাম হচ্ছে আনরেগুলেট, এগুলোকে বলা হচ্ছে আনরেগুলেটেড ফাইন্যান্সিয়াল সার্ভিস, কারণ এদের কিন্তু এদের তো রেগুলেশন কম। ব্যাংকের রেগুলেশন অনেক বেশি। ব্যাংকে
ব্যাংকের জন্য, মানে ব্যাংক গুলাকে অনেক টাইটলি হচ্ছে রেগুলেট করা হয়। ওই তুলনায় মিউচুয়াল ফান্ড, ব্রোকারেজ ফান্ড যারা আছে তাদেরকে খুব বেশি কি করা হয় না, এই রেগুলেট করা হয় না। তো 1970-80-র দিকে এই ফার্ম গুলা মানে আহ, গঠন হয়েছে আর কি, এই ফার্ম গুলা উদ্ভব হয়েছে। হ্যাঁ, তো এটার কারণে কি হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে ফাংশন সেটা কিন্তু আরো সেপারেটেড হয়ে গেছে। তার মানে এখন ব্যাংক গুলার জন্য কিছু নির্দিষ্ট কাজ আছে, মিউচুয়াল ফান্ড তার কিছু নির্দিষ্ট কাজ আছে, ব্রোকারেজ ফান্ড তার কিছু নির্দিষ্ট কাজ আছে, এরকম আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা আলাদা হওয়ার পরে যেটা এখন আমরা আসছি 1900 আহ একুশ একুশ শতাব্দীতে, যখন আসলাম, তখন যেটা হইলো, ওই 21 শতাব্দীতে আহ সব ধরনের রেগুলেশনস বা ব্যারিয়ার্স সবকিছু তুলে দেওয়া হইলো। হ্যাঁ, এগুলা কি করা হইলো, তুলে দেওয়া হইলো। তুলে দিয়ে এখন হচ্ছে আবার একটা প্রতিষ্ঠানই সব ধরনের সার্ভিস দিতে পারবে এরকম বানিয়ে দেওয়া হইলো। ঠিক আছে, এই যে 21st সেঞ্চুরিতে আসছি যখন আমরা, এখন কি হয়েছে, তাহলে ওই যে প্রি 1930-তে যেরকম ছিল, ওই রকম বানায় দেওয়া হয়েছে এখন 21 শতাব্দীতে এইসব। এই দুইটা আমি বোল্ড করে রাখলাম যে দুইটা সেম। 1930-এর আগে যেরকম ছিল যে একটা ব্যাংক সব ধরনের সার্ভিস দিতে পারবে, 21 শতাব্দীতে আইসাও রেগুলেটরি ব্যারিয়ার্স এগুলো তুলে দেওয়া হয়েছে। টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি আসছে, ফাইন্যান্সিয়াল ইনোভেশন আসছে। হ্যাঁ, এই জিনিসগুলোর কারণে এখন হচ্ছে আবার ব্যাংকগুলা কি করতে পারতেছে, আগের মতো ফুল সার্ভিস দিতে পারতেছে। ঠিক আছে, এই গেল হচ্ছে একদম ইন্ট্রোডাক্টরি আলোচনা। আর পাশাপাশি আরেকটা কথা এখানে দাগানো আছে যে কম্পিটিশন বিকাম গ্লোবাল ইন নেচার এজ ওয়েল। সো কম্পিটিশন অনেক বেড়ে গেছে, কারণ এখন তো অনেক ধরনের প্রতিষ্ঠান চলে আসছে, মিউচুয়াল ফান্ড, ব্রোকারেজ ফান্ড, এবং সবাই সব ধরনের সার্ভিস দিতেছে, তাই না? সবাই মোটামুটি সব ধরনের সার্ভিস দিচ্ছে, যার কারণে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে। এবং কম্পিটিশনটা এখন আর দেশের পর্যায়ে নাই, কম্পিটিশনটা এখন চলে গেছে গ্লোবাল পর্যায়ে। তো এইগুলো একদম ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা। এরপর এখানে আর কিছু প্যারাগ্রাফ দাগানো আছে, দেখে গেলে কি বলছে। As the competitive environment changes, attention to profit and more than ever risk becomes increasingly important. বলতেছে যেহেতু এখন কম্পিটিশন বাড়ছে, সো প্রফিটের দিকে অ্যাটেনশন এবং রিস্কের দিকে যে অ্যাটেনশন সেটা অনেক বেড়ে গেছে। কারণ এখন আগে প্রফিট নিয়ে আর রিস্ক নিয়ে খুব বেশি চিন্তা করা লাগতো না, এমনিতেই মোটামুটি প্রফিট চলে আসতো, রিস্ক কম ছিল। এখন কি হইতেছে, এখন কিন্তু প্রফিট কমে যাচ্ছে, রিস্ক বেড়ে যাচ্ছে। এখন তাহলে এই জিনিসগুলোর দিকে ইনস্টিটিউশন গুলার ফোকাস বাড়তেছে। ঠিক আছে, এরপরে লাস্ট প্যারাগ্রাফ যেটা, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেমন ব্যাংক, ক্রেডিট ইউনিয়নস, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড, এই জিনিসগুলা পারফর্ম দ্য এসেনশিয়াল ফাংশনস অফ চ্যানেলিং ফান্ডস ফ্রম দিস দোজ উইথ সারপ্লাস ফান্ডস টু দ্য শর্টেজ অফ ফান্ডস। তো এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর কাজ কি এখন, এফআই গুলা যেটা করে, তো এটা তো মানে এখন না, সবসময় তো এফআই যা করে আর কি। এফআই কি করে আসে, এফআই হচ্ছে এই যে সারপ্লাস ফান্ড থেকে, সারপ্লাস ইউনিট যারা আছে, সারপ্লাস ইউনিট থেকে ফান্ডটা ট্রান্সফার করে, ট্রান্সফার করতে হেল্প করে টু ডেফিসিট ইউনিট। এই হচ্ছে লাস্ট প্যারাগ্রাফটা যেটা বললো আর কি। এরপরে এই প্যারাগ্রাফতে কি বলছে, as all FI are exposed to some degree of liability, withdrawal or liquidity risk depending on the types of claims they have sold to liability holders. বলতেছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশনেরই কিছু রিস্ক আছে, লিকুইডিটি রিস্ক। এরপরে বলল, in addition most FI are exposed to some type of underwriting risk, হ্যাঁ, whether through the sale of securities or the issue of various types of credit guarantees on or off the balance sheet. Finally, all FI are exposed to operating risks. হ্যাঁ, সো তার মানে এখানে আসলে মেইনলি এই প্যারাগ্রাফটাতে কয়েকটা রিস্কের নাম বলা হয়েছে যেগুলো এফআই মানে এফআই হচ্ছে যে যে রিস্ক গুলা ফেস করে। তো আমি এই জিনিসগুলো একটু সামারি করি, যে এফআই আর এক্সপোজ টু কোন কোন রিস্কে সে এক্সপোজড।
তো তার জন্য হচ্ছে তিনটা রিস্কের কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে আন্ডার রাইটিং রিস্ক, সরি, প্রথমটাতে যাই হচ্ছে লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি রিস্ক তো আমরা জানি কি সেটা। এরপরে হচ্ছে লিকুইডিটি রিস্ক মানে হচ্ছে তো আমরা যে মানুষের কাছ থেকে টাকা নিলাম, এখন তো ওরা হচ্ছে উইথড্র এর জন্য আসবে, তাই না? উইথড্র এর জন্য আসলে তখন তো আমাকে কি করতে পারতে হবে, টাকা এনাফ আমার ব্যাংকে রাখতে হবে। আমি যদি এনাফ টাকা না রাখি, সব টাকা যদি ইনভেস্ট করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু তারা উইথড্র করতে পারবে না। সো এটা আমার জন্য একটা লিকুইডিটি রিস্ক আর কি। এরপরে হচ্ছে 2 নাম্বার যে রিস্কটা, সেটা বলা হয়েছে এখানে আন্ডার রাইটিং রিস্ক। 2 নাম্বার রিস্কটা হচ্ছে আন্ডার রাইটিং রিস্ক। এরপরে 3 নাম্বার রিস্ক হচ্ছে ফাইনালি যেটা, যে অপারেটিং রিস্ক। এই তিনটা রিস্কের কথা এখানে বলা হইলো, তিনটা রিস্ক। এই হচ্ছে তিনটা রিস্ক। তো লিকুইডিটি রিস্ক কি আমরা বুঝি, এখন যাই আন্ডার রাইটিং রিস্কে। আন্ডার রাইটিং রিস্ক নিয়ে কি বলছে? আহ এই যে এই লাইনটা, মোস্ট এফআই আর এক্সপোজ টু সাম টাইপ অফ আন্ডাররাইটিং রিস্ক, whether through the sale of securities or the issue of various types of credit guarantees on or the off balance sheet. তো প্রত্যেকটা এফআই কি করে? ওরা হচ্ছে আন্ডাররাইট করে, তাই না? আন্ডাররাইট করে বলতে সেল করে সিকিউরিটিস, কোম্পানির যে সিকিউরিটিস সেগুলো সেল করে দেয়, অথবা ওরা বিভিন্ন ক্রেডিটে গ্যারান্টর হিসেবে কাজ করে। ওই যে বিদেশ থেকে কেনা বেচা করা হইলে ওই যে যেটাকে বলে কি জানি বলে, লেটার অফ ক্রেডিট, ওইখানে ওরা গ্যারান্টি দেয়। আর বিভিন্ন ক্রেডিট এগ্রিমেন্টে ওরা হচ্ছে কি করে, ব্যাংক গ্যারান্টর হিসেবে কাজ করে। সো এই জায়গাটা থেকে ওরা যেহেতু এখানে আন্ডার রাইট করে, মানে নিজে নিজে আন্ডার রাইটার হিসেবে কাজ করে, সো এই রিস্কটাকে বলা হচ্ছে আন্ডার রাইটিং রিস্ক। সো ওদের একটা রিস্ক থেকে যায় যে যার জন্য গ্যারান্টি দিচ্ছে সে যদি টাকা পেমেন্ট না করে, তাহলে কিন্তু ব্যাংকের পেমেন্ট করতে হয়। ঠিক আছে, এগুলোকে অফ ব্যালেন্স শিট আইটেমও বলা হয়। দুইটা রিস্ক গেল। 3 নাম্বার রিস্কটা হচ্ছে যে অপারেটিং রিস্ক। অপারেটিং রিস্কটা কি? যে financial institutions are exposed to operating risk because the production of financial service requires the use of real resource or back office support system, labor and technology combined to provide service. The use of real resource and back office support system. সো এটা খুব সম্ভবত, এটা কথাটা বোঝা যাচ্ছে না। খুব সম্ভবত বুঝাইছে যে অপারেশন করতে গেলে, বিজনেস বিজনেসের যে ওদের যে সার্ভিস গুলা প্রডিউস করতে গেলে আহ ওদের তো হচ্ছে রিয়েল রিসোর্স লাগে এবং ব্যাক অফিস সাপোর্ট লাগে। যেমন লেবার সাপোর্ট লাগে, টেকনোলজির যে সাপোর্ট লাগে, এই সাপোর্ট গুলা যে লাগে, এখানে যদি কোনো সমস্যা হয় বা এখান থেকে কোনো রিস্ক অ্যারাইজ যদি হয়, সেটা হচ্ছে অপারেটিং রিস্ক। লেবার এন্ড টেকনোলজি থেকে, লেবার এবং টেকনোলজির মাধ্যমে তো সার্ভিস গুলা দেয় ওরা, তাই না? ওরা তো আর অন্য কিছু প্রডিউস করেন। তো ওদের তো হচ্ছে মেইন জিনিসই হচ্ছে লেবার আর টেকনোলজি, এটার মাধ্যমে তো ওরা সার্ভিস গুলা প্রোভাইড করে। সো লেবার আর টেকনোলজিতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে অপারেটিং রিস্কটা অ্যারাইজ করে, কারণ কোম্পানির প্রফিট এখানে বা ব্যাংকের প্রফিট এখানে ফল করার পসিবিলিটি আছে। এই তিনটা রিস্ক। এরপরে আসতেছে যে হোয়াট আর দি স্পেশাল ফাংশনস। এখানে একটা কোয়েশ্চেন জুড়ে দেওয়া হয়েছে, হোয়াট আর দি স্পেশাল ফাংশনস অফ এফআই। হ্যাঁ, বোথ ডিপোজিটরি ফাংশনস, যেগুলোকে বলা হয় ব্যাংক, সেভিং ইনস্টিটিউশন, ক্রেডিট ইউনিয়নস, এগুলোকে বলা হয় ডিপোজিটরি ইনস্টিটিউশন, এদের ফাংশন কি জানতে চাইছে। এবং নন ডিপোজিটরি ইনস্টিটিউশন যারা আছে, যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, সিকিউরিটিজ ফার্ম, ইনভেস্টমেন্ট ব্যাংক, হ্যাঁ, এদের 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 ফাংশন কি, মানে ডিপোজিটরি ইনস্টিটিউশনের ফাংশন কি, আর নন ডিপোজিটরি ফাংশনের ফাংশন কি, এগুলা বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। So these functions are summarized in table 1.1. How do this যায়? তাহলে এই প্রথম কোয়েশ্চেনের আনসার হচ্ছে যে নিচে দেওয়া আছে। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেনটা কি, যে ফাংশনস অফ ডিপোজিটরি ইনস্টিটিউশনস। তো আমি এটা এখানে নিয়ে আসি, যে স্পেশাল ফাংশনস অফ ডিপোজিটরি ইনস্টিটিউশনস। পুরোটা দাগাই তাহলে নিয়ে আসি, তাহলে হচ্ছে কোনগুলা ডিপোজিটরি ইনস্টিটিউশন সেগুলাও
নামগুলো আপনি দেখে ফেলতে পারেন। এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন, যে ফাংশনস অফ এফআই, কোন এফআই? ডিপোজিটরি এফআই, ডিপোজিটরি ফাংশনস অফ, স্পেশাল ফাংশনস অফ ডিপোজিটরি ইনস্টিটিউশনস, যেগুলো হচ্ছে ব্যাংক, সেভিং ইনস্টিটিউশন, ক্রেডিট ইউনিয়নস, এদের ফাংশন গুলা কি কি? তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো দেখি এটার আনসার গুলো হচ্ছে এই যে এখানে বলা আছে। তো প্রথম যে ফাংশন সেটা হচ্ছে ইনফরমেশন কস্ট, ইনফরমেশন কস্ট, ভুল হয়ে থাকে কেন? প্রথমটা হচ্ছে ইনফরমেশন কস্ট। ইনফরমেশন কস্ট কি মানে ওদের এটা হচ্ছে আহ, যে ডিপোজিটরি ইনস্টিটিউশন আছে তাদের একটা ফাংশন, তাই না? তো ইনফরমেশন কস্টে কি লিখছে, দ্য এগ্রিগেশন অফ ফান্ডস in an FI provides greater incentive to collect information about customers and to monitor their actions. The relatively large size of the FI allows this collection of information to be accomplished at a lower average cost than would be the case for individuals. So, ওরা যেহেতু অনেক বড় প্রতিষ্ঠান, হ্যাঁ, ওরা কি করতে পারে, কালেক্ট করতে পারে ইনফরমেশন অ্যাবাউট কাস্টমার এন্ড মনিটর করতে পারে তাদের অ্যাকশনকে। এটা হচ্ছে মোটামুটি মেইন কথাটা। সো এখানে লিখবো, এই উল্টা পাল্টা দেওয়া হয়েছে, ঝামেলা। তো ইনফরমেশন কস্ট ওদের কম হয়, কারণ হচ্ছে ওরা তো অনেক লার্জ প্রতিষ্ঠান, ওদের তো অনেক কাস্টমার আছে, ওরা সবার ইনফরমেশন কালেক্ট করতে পারে, যেটা ইন্ডিভিজুয়ালের জন্য অনেক ঝামেলাপূর্ণ হইতো। হ্যাঁ, একজন ইন্ডিভিজুয়ালের জন্য, আমি সাপোজ এফআই যদি না থাকতো, তাইলে আমাকে কি করতে হইতো, আমাকে কে লোন দিবে না দিবে এই বিষয়ে, বা কার কাছে কত টাকা আছে না আছে, এগুলো ইনফরমেশন কালেক্ট করতে আমার কিন্তু অনেক অনেক ঝামেলা পোহাতে হইতো, আমার অনেক কষ্ট হয়ে যেত। কিন্তু ব্যাংকের জন্য এই জিনিসটা, ইকোনমিক্স অফ স্কেলের কারণে ওদের কিন্তু ইনফরমেশন কস্টটা এত বেশি হয় না। তো ওরা ইনফরমেশন কালেক্ট করে, এটা হচ্ছে প্রথম কাজ। ঠিক আছে, ওদের প্রথম কাজ হচ্ছে কি, ওরা ইনফরমেশন কালেক্ট করে। এই যেটা এখানে নিয়ে আসলাম, যে কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট কাস্টমার এন্ড টু মনিটর দেয়ার অ্যাকশনস, এবং এটা কম কস্টে করতে পারে। দুই নাম্বার যেটা হচ্ছে লিকুইডিটি অর প্রাইস রিস্ক। হ্যাঁ, লিকুইডিটি এন্ড প্রাইস রিস্ক। তো এফআই প্রোভাইড ফাইন্যান্সিয়াল ক্লেইমস টু হাউসহোল্ড সেভার্স উইথ সুপেরিয়র লিকুইডিটি অ্যাট্রিবিউটস এন্ড উইথ লোয়ার প্রাইস রিস্ক। তো ব্যাংকগুলা কি করে, আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করে, ব্যাংকগুলো আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করে, এতটুকুই, আর কিছু এখানে মনে রেখে লাভ নেই। যে আমরা যে ব্যাংকগুলোর কাছে যে টাকাটা রাখি, হ্যাঁ, সেটা তারা রাখে নিজেদের কাছে, এবং তারা লিকুইডিটি আমাদেরকে প্রোভাইড করে, এবং প্রাইস রিস্কটাও আমাদের জন্য কমে যায়। প্রাইস রিস্কটা দিয়ে কি বোঝাচ্ছে এটা পরে বলতে পারবো, পরে এটা ডিসকাশন আছে আমাদের। তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে ট্রানজাকশন কস্ট সার্ভিস।
এটা কি সিমিলার টু ইকোনমিক্স অফ স্কেল ইন ইনফরমেশন প্রোডাকশন কস্ট, ওই যে প্রথমটার মতোই ওদের ট্রানজেকশন কস্টটাও অনেক কম হয়। হ্যাঁ, এফআই সাইজ ক্যান রিজাল্ট ইন ইকোনমিক্স অফ স্কেল ইন ট্রানজেকশন কস্ট। সো ওদের ট্রানজেকশন কস্টটা অনেক কম হয় ইনফরমেশন কস্টের মতো। সো ইন্ডিভিজুয়ালের জন্য যেটা অনেক বেশি হয়ে যায়। 3 নাম্বার দিয়ে বোঝাচ্ছে ট্রানজেকশন কস্ট। 4 নাম্বার হচ্ছে ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন। এটা মোটামুটি আমাদের পরিচিত, আমাদের যে আগের যে এফএমআই কোর্স ছিল সেখানে ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশনটা ছিল। সো ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন মানে কি, ব্যাংকের এটা একটা কাজ, ব্যাংকের একটা স্পেশাল ফাংশন ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন করা। মানে হচ্ছে যে এফআই কি করে, বিয়ার দ্য রিস্ক অফ মিসম্যাচিং দ্য ম্যাচুরিটিস অফ দেয়ার অ্যাসেট এন্ড লায়াবিলিটিস। ওরা মানুষের কাছ থেকে ডিপোজিট গুলা নেয় একদম শর্ট টার্ম বেসিস, তাই না? যে আমরা চাইলে কিন্তু ডেইলি ব্যাংক থেকে টাকা তুলতে পারি, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, সেভিংস অ্যাকাউন্টও মোটামুটি ডেইলি তোলা যায়। তো ওরা কি করতেছে, আমাদের কাছ থেকে খুব অল্প সময়ের জন্য টাকাগুলা নেয়, তাহলে এটা ওদের লাইবিলিটি। তাহলে ওদের লাইবিলিটি গুলা কেমন, শর্ট টার্ম লাইবিলিটি। এই শর্ট টার্ম লাইবিলিটি নিয়ে ওরা কেমনে যেন অ্যাসেট গুলা, ওরা যাদেরকে লোন দেয় সেগুলা ওরা লং টার্ম লোন দিয়ে দেয়। বিভিন্ন কোম্পানিকে যে ওরা লোন দেয়, ওরা কিন্তু লং টার্ম লোন অনেক অনেক দেয়, বা মিডিয়াম টার্মের লোন দেয়। তো এটা হচ্ছে ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন, যে ওরা এক ম্যাচিউরিটির লোন নিচ্ছে, মানে ওরা ওরা কালেক্ট করতেছে এক ম্যাচিউরিটির টাকা পয়সা, আর সেটা প্রোভাইড করতেছে অন্য ম্যাচিউরিটিতে। এটাকে বলা হয় ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশন করা। ম্যাচিউরিটির মধ্যে ওরা একটা ম্যাচ করতেছে। তো এই রিস্কটা ওরা নিচ্ছে মিস ম্যাচিং এ, আমাদের যে আমরা ব্যাংকে টাকা রাখি খুব অল্প সময়ের জন্য, আর বিজনেস গুলা ব্যাংক থেকে লোন নেয় অনেক লং টার্মের জন্য। So এই যে একটা মিসম্যাচ ম্যাচুরিটির মধ্যে, এই রিস্কটা কিন্তু ওরা নিচ্ছে। তো এটা একটা ওদের স্পেশাল ফাংশন। তো এটা গেল। এরপরে আসতেছে ট্রান্সফরমেশন অফ মানিটারি সাপ্লাই। ট্রান্সফরমেশন অফ মানিটারি সাপ্লাই, এটা মানে কি? এটা তো আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংক যে টাকাগুলা ছাপায়, সেই টাকাগুলা এই কমার্শিয়াল ব্যাংক গুলার মাধ্যমে কিন্তু আসলে ট্রান্সমিট করা হয়, তাই না? ট্রান্সমিশন অফ মানিটারি সাপ্লাই, যে লিখছে কি, ডিপোজিটরি ইনস্টিটিউশন আর দ্য কন্ডুইট through which monetary policy actions by the country's central bank impact the rest of the financial system and the economy. So সেন্ট্রাল ব্যাংক যদি কোনো পলিসি নিতে চায়, সেগুলো কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে কিন্তু কি করে, সেগুলোকে ইয়া করে, পারফর্ম করে। এরপরে হচ্ছে ক্রেডিট এলোকেশন। ক্রেডিট এলোকেশন, এটার নাম শুনেই বোঝা যায় যে ওরা হচ্ছে ক্রেডিট এলোকেট করে। ক্রেডিট এলোকেট করে, ক্রেডিট এলোকেট মানে হচ্ছে ওই যে লোন টোন দেয় মনে হয়, এই যে স্মল বিজনেস, রেসিডেন্সিয়াল, রিয়েল এস্টেট, ফার্মিং করার জন্য ওরা হচ্ছে লোন টোন দেয়। So এটা তো আমরা জানি। এরপরে আসতেছে ইন্টার জেনারেশনাল ওয়েলথ ট্রান্সফার। ইন্টার জেনারেশনাল ওয়েলথ ট্রান্সফার, সো ব্যাংক আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে যে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য ওয়েলথ ট্রান্সফার করার বা ওয়েলথ রেখে যাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, সো এটা যেরকম বলতেছে যে কোম্পানির, বিশেষ করে যে ইন্স্যুরেন্স যে কোম্পানিগুলো আছে বা পেনশন ফান্ড যে আছে, তারা আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে যে নেক্সট জেনারেশনের জন্য আমরা কিছু জমাইতে পারি, টাকা পয়সা জমাইতে পারি। এটা হচ্ছে ব্যাংকের বা এফআই গুলোর একটা স্পেশাল সার্ভিস। এরপরে হচ্ছে পেমেন্ট সার্ভিস। এটা তো খুব সহজেই বোঝা যায় যে ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের পেমেন্ট করার সুযোগ দেয়। পেমেন্ট সার্ভিস, ওরা আমাদেরকে, ব্যাংকগুলো আমাদেরকে বিভিন্ন পেমেন্ট করার সুযোগ দেয়। যেমন আমরা কোনো কিছু কিনতে গেলে আমরা ওইখানে ব্যাংকের থ্রুতে পেমেন্ট করতে পারি। এরপরে হচ্ছে ডিনোমিনেশন ইন্টারমিডিয়েশন। ওই যে ওইটার সাথে মিলে যায় অনেকটা, ম্যাচুরিটি ইন্টারমিডিয়েশন, আর এখানে আসতেছে ডিনোমিনেশন ইন্টারমিডিয়েশন। সো ম্যাচুরিটি ইন্টারমিডিয়েশনে ওরা কি করতেছিল, ম্যাচুরিটিকে ম্যাচ করতেছে। এক ম্যাচুরিটির টাকা নেয়, আরেক ম্যাচুরিটিতে লোন দেয়, এটা একটা রিস্ক করে নেয়। আর ডিনোমিনেশন ইন্টারমিডিয়েশনটা মানে হচ্ছে ওরা ছোট ছোট ইনভেস্টরদের কাছ থেকে অল্প পরিমাণে টাকা পয়সা তুলে সেগুলো দিয়ে অনেক লার্জ ইনভেস্টমেন্ট করে, অনেক বড় অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করে।
ডিনোমিনেশন ইন্টারমিডিয়েশন মানে হচ্ছে যে ওরা ছোট ছোট ইনভেস্টরদেরকেও অ্যালাউ করে। সাপোজ আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা মেবি আমি কোথাও ইনভেস্ট করতে পারবো না, আমি যদি একা একা ইনভেস্ট করতে চাই। হ্যাঁ, তো আমি ব্যাংক গুলা বা মিউচুয়াল ফান্ড গুলা যেগুলো আছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে তো সবই পড়ে, ব্যাংক, মিউচুয়াল ফান্ড সবই। তো মিউচুয়াল ফান্ড গুলা যেগুলা করে আমার 10 টাকাকে সে নেয়। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে কিন্তু আমি আমার 10 টাকা দিয়ে একটা শেয়ার কিনতে পারি। ওরা ওই 10 টাকা 10 টাকা করে নিয়ে কি করে, এরপরে বড় অ্যামাউন্টে একসাথে ইনভেস্ট করে। তো সাপোজ ওরা কি করলো, 5 লক্ষ টাকা জমাইলো আমাদের কাছ থেকে 10 টাকা 10 টাকা করে নিয়ে, তারা সেটা দিয়ে আহ কোনো একটা বন্ডে ইনভেস্ট করলো। ঠিক আছে, কোনো একটা বন্ডে ইনভেস্ট করলো, একটা বন্ডের দাম মেবি 1,000 টাকা করে আছে। তো আমার কাছে যে 10 টাকা আছে, ওই 10 টাকা দিয়ে তো মেবি আমি ওই বন্ডটা কিনতে পারতাম না। কিন্তু মিউচুয়াল ফান্ড আমাকে কিন্তু অ্যালাউ করতেছে যে বন্ডটা কেনার জন্য আমাকে অ্যালাউ করতেছে। এই জিনিসটা করে যে এই জিনিসটাকে বলে ডিনোমিনেশন ইন্টারমিডিয়েশন, যে অল্প পরিমাণের টাকাগুলা কালেক্ট করে এরপরে সেটাকে লার্জ কোথাও ইনভেস্টমেন্ট করার সুযোগ দেয় আমাদেরকে। ঠিক আছে, এটাকে বলে ডিনোমিনেশন ইন্টারমিডিয়েশন। সো এই হচ্ছে আহ ইয়াগুলা ফাংশনস। তো এই ফাংশন গুলো আসলে শুধুমাত্র যে ইয়ার ডিপোজিটরি ইনস্টিটিউশন তা না, নন ডিপোজিটরি কিন্তু চলে আসছে, তাই না? কারণ এখানে আমরা ওই যে মিউচুয়াল ফান্ড নিয়ে শেষের দিকে কথাবার্তা বলছি, তার মানে এখানে কিন্তু সব ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথাবার্তাই চলে আসছে। তো তাহলে যে কোয়েশ্চেনটা, যে আনসারটা লিখলাম, এই 1 থেকে 9টা পয়েন্ট, সেটার কোয়েশ্চেন হচ্ছে যে স্পেশাল ফাংশনস অফ ডিপোজিটরি ইনস্টিটিউশনস এন্ড নন ডিপোজিটরি ইনস্টিটিউশন, মানে সবার। ঠিক আছে, ওকে। তো এটা গেল। সেকেন্ড আর এখানে কোয়েশ্চেন আছে। সেকেন্ড, উই ইনভেস্টিগেট হোয়াট মেক সাম এফআইস মোর স্পেশাল দেন আদার্স। থার্ড, উই লুক at how unique and long-lived the special functions of FIs really are. দেখা যাক এই দুইটা কোয়েশ্চেনের আনসার আমরা সামনে পাই কিনা। এরপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্পেশালনেস, এটাই কি সেকেন্ড কোয়েশ্চেন আনসার? এই যে সেকেন্ড, উই ইনভেস্টিগেট হোয়াট মেক্স সাম এফআইস মোর স্পেশাল দেন আদার্স। কেন স্পেশাল এফআই গুলা, ও সরি, কিছু এফআই অন্যদের থেকে কেন স্পেশাল। এখানে কি টপিকটার নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস স্পেশালনেস। দেখ ওই কোয়েশ্চেনটার আনসারই কিনা এটা শিওর না আমি, দেখি এখানে কি আছে। এখানে তো মনে হচ্ছে যে লিকুইডিটি রিস্ক, রিস্ক গুলাকে নিয়ে আলোচনা করছে, লিকুইডিটি রিস্ক, প্রাইস রিস্ক, মনিটরিং কস্ট, লিকুইডিটি রিস্ক হয়েছে। কোয়েশ্চেন যদি বানানো না যায় তাহলে সমস্যা। কি পড়বো সেটাই তো বুঝতেছি না। দেখি কি লিখছে এখানে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্পেশালনেস এর আন্ডারে, in an economy without FI, the level of fund flows between household savers and the corporate sector is likely to be quite low. এফআই না থাকলে কি হবে সেটা বলতেছে। There are several reasons for this. Once they have lent money to a firm by buying its financial claims, households need to monitor or check the actions of that firm. So এই যে মনিটরিং করাটা অনেক ডিফিকাল্ট, ব্যাংক যেটা ইজিলি করে ফেলতে পারে। এরপরে বলছে they must be sure that the firm's management neither absconds with nor waste the fund or on any projects with low or negative net present value. Such monitoring actions are extremely costly for any given households because they, আচ্ছা এগুলা আগের কথাগুলাই, মানে আমরা যেগুলা এখানে আলোচনা করছি না, যে ইনফরমেশন কস্ট, এই যে কালেক্ট করতে পারে ইনফরমেশন এবং মনিটর করতে পারে অ্যাকশনস, এইগুলা নিয়ে এবার কথাবার্তা এখানে বলছে। সেটা স্কিপ করি।
এরপরে বলছে দ্য রিলেটিভলি লং টার্ম নেচার অফ কর্পোরেট ইকুইটি অ্যান্ড ডেট অ্যান্ড দ্য লেক অফ সেকেন্ডারি মার্কেট ইন হুইচ হাউস হোল্ডস ক্যান সেল দিস সিকিউরিটি। এখানে আবার লিকুইডিটি নিয়ে কথা বলছে। সো এটা হচ্ছে ওই যে এই পয়েন্টের সাথে রিলেটেড, লিকুইডিটি অ্যান্ড প্রাইস রিস্ক। লিকুইডিটি অ্যান্ড প্রাইস রিস্ক তার মানে কি, এই যে উপরে যে স্পেশাল ফাংশন সেগুলোর কি ডিসক্রিপশন কিনা কে জানে, লাগতেছে তো যে লিকুইডিটি অ্যান্ড প্রাইস রিস্ক। এরপরে আসতেছে কি, বিকজ অফ মনিটরিং কস্ট, লিকুইডিটি কস্ট অ্যান্ড প্রাইস রিস্ক। আচ্ছা, তাহলে এটা কিছু না। এখানে এই যে চিত্রটা দিয়ে কি বুঝাইতেছে, চিত্রটা হচ্ছে যে আমাদের যে হাউস হোল্ড এবং আমাদের যে কর্পোরেশনস, হ্যাঁ, এরা হচ্ছে এদের টাকা পয়সা আছে, এক্সট্রা টাকা পয়সা আছে, সারপ্লাস ইউনিট, এদের হচ্ছে টাকা দরকার। সো যদি ব্যাংক না থাকতো, ব্যাংক যদি বা এফআই যদি না থাকতো, সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতাম, এটা গ্রাফ দিয়ে বোঝানো হয়েছে যে হাউস হোল্ড যারা আছে তারা এদেরকে ক্যাশ দিত খুঁজে খুঁজে বের করে, আর কর্পোরেশন কি করতো, ওদেরকে ইকুইটি এবং ডেট ক্লেম দিত, তাই না, ইকুইটি হোল্ডার বানায় দিত ওদেরকে, বা ডেট ক্লেমার বানায় দিত, ডেটর বানায় দিত। সো এটা হচ্ছে এফআই না থাকলে আর কি দুজনের মধ্যে সম্পর্কটা দেখানোর চেষ্টা করছে। এরপরে হচ্ছে এফআইস ফাংশন অ্যাজ ব্রোকার। এখানে কি আমরা ব্রোকার পড়ছিলাম? ট্রানজেকশন কস্ট সার্ভিস, এটার সাথে মনে হয় ব্রোকারটা রিলেটেড। হ্যাঁ, এই যে ট্রানজেকশন সার্ভিস। তো আসলে এই জিনিসগুলা, প্রত্যেকটা জিনিসই হচ্ছে এই প্রত্যেকটা জিনিসের এক্সপ্লানেশন। আচ্ছা, ট্রানজেকশন কস্ট সার্ভিসটা একটু পড়ি, কারণ এটা ওই সময় এক্সপ্লেন করি নাই, বুঝতেছিলাম না। সো এটা কি লিখছে দেখি, এফআইস ফাংশন অ্যাজ ব্রোকার। এফআই, দাগানো লাইনগুলো পড়তেছি। এফআই acts as an agent for the saver by providing information and transaction service. For example, full service securities firms carry out investment research and make investment recommendations for their retail clients, as well as conduct the purchase or sale of securities for commission or fee. বলতেছে ব্রোকার যারা আছে তারা কাস্টমারের জন্য কি করে, সিকিউরিটিজ কিনে এবং সিকিউরিটিজ বিক্রি করে দেয়। ডিসকাউন্ট ব্রোকার যারা আছে তারা ক্যারি আউট করে পারচেজ অর সেল অফ সিকিউরিটিজ এট এ বেটার প্রাইস অ্যান্ড উইথ গ্রেটার এফিসিয়েন্সি দেন হাউস হোল্ড। হাউস হোল্ডের থেকে অনেক এফিসিয়েন্টলি এবং বেটার প্রাইসে ব্রোকাররা শেয়ার কেনা বেচা করে দিতে পারে। দিস এফিসিয়েন্সি রিজাল্টস ইন এ রিডিউসড কস্ট অফ ট্রেডিং। ঠিক আছে, এর ফলে কস্ট অফ ট্রেডিংটা আমাদের জন্য অনেক কমে যায়। এটা ইকোনমিক্স অফ স্কেলের অ্যাডভান্টেজও বলছে। সিমিলারলি ইন্ডিপেন্ডেন্ট ইন্স্যুরেন্স ব্রোকার্স আইডেন্টিফাই দ্য বেস্ট টাইপস অফ ইন্স্যুরেন্স পলিসি হাউস, সেটা দরকার নাই। তো তো এই যে এখানে ট্রানজেকশন কস্টটা নিয়ে বলছে যে ইন ফুলফিলিং এ ব্রোকারেজ ফাংশন দ্য এফআই প্লেস অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রোল বাই রিডিউসিং ট্রানজেকশন অ্যান্ড ইনফরমেশন কস্ট অর ইমপারফেকশন বিটুইন হাউস হোল্ডস অ্যান্ড কর্পোরেশন। এটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে আমাদের ট্রানজেকশন কস্টের পয়েন্টের সাথে ম্যাচ হচ্ছে, ট্রানজেকশন কস্ট কিভাবে কমাইতেছে। বলতেছে এফআই প্লেজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রোল বাই রিডিউসিং ট্রানজেকশন অ্যান্ড ইনফরমেশন কস্ট। ট্রানজেকশন কস্ট এবং ইনফরমেশন কস্ট কমায়, কিভাবে কমায়, একটু আগে আমরা পড়ছি যে এফিসিয়েন্টলি তারা ট্রেড করতে পারে, বেটার প্রাইসে তারা কিনতে পারে, এগুলোর মাধ্যমে তার ট্রানজেকশন কস্টটা কমায়। ট্রানজেকশন কস্ট, আমরা যে ট্রানজেকশন করি, আমরা যে দামে ট্রানজেকশন করব, আমরা যদি ট্রানজেকশন করি সাপোজ 20 টাকা লাগে আমাদের কিনতে, ও মেবি ও একটু এফিসিয়েন্ট এবং চালাক, সে 19 টাকায় আমাকে কিনে দিতে পারবে শেয়ার গুলা। আমি হয়তো বা বিক্রি করতে গেলে 25 টাকায় বিক্রি করব, কিন্তু ও হয়তো বা 1 টাকা বেশি দামে বিক্রি করে দিতে পারবে, 26 টাকা দামে বিক্রি করে দিতে পারবে। এইরকম হচ্ছে ব্রোকাররা এফিশিয়েন্ট হয়। তো এটা হচ্ছে ট্রানজাকশন কস্ট সার্ভিস গেল। এরপরে আসতেছে ম্যাচুরিটি, ইন্টারমিডিয়েশন, টিডিয়েশন, এগুলা যেগুলো আছে এগুলো মোটামুটি এক্সপ্লেনেশন করছি। সো এগুলা এখানে আবার মনে হয় যে অ্যাসেট ট্রান্সফরমার, এগুলো আলোচনা করছি, এগুলো আর এখানে কথা বলার মনে হয় না দরকার আছে। তো এখানে কি বলছিলাম, এই যে ম্যাচুরিটি ইন্টারমিডিয়েশনে, যে এক টাইমের জন্য হচ্ছে ওরা টাকাগুলা কালেক্ট করে, একটা নির্দিষ্ট 2 মাস 3 মাসের জন্য কালেক্ট করে, বা শর্ট টার্মে ওরা কালেক্ট করে, কিন্তু এগুলো লোন দেয় হচ্ছে লং টার্মের জন্য, এটাকে বলে ম্যাচুরিটি ইন্টারমিডিয়েশন। সো এখানে দেখি অ্যাসেট ট্রান্সফরমার কি লিখছে।
অ্যাসেট ট্রান্সফরমারে লিখছে যে এফআই purchase the financial claims issued by corporation, equities, bonds, and other debt claims called primary securities. এগুলা ওরা কিনে and finance these purchases by selling financial claims to household. এবং ফাইন্যান্সিয়াল হাউস হোল্ডের কাছে ক্লেম গুলা বিক্রি করে। These financial claims of FIs may be considered as secondary securities. তাহলে ব্যাংক কি করে, বিভিন্ন কোম্পানি থেকে ইকুইটি, বন্ডস, আদার ডেট ক্লেম এগুলা কিনে, এবং এগুলো কিনে যে কিভাবে কিনে, টাকাটা কোত্থেকে পায়, সে টাকাটা নেয় হচ্ছে হাউস হোল্ডের থেকে। ঠিক আছে, হাউস হোল্ডের থেকে সে টাকা নেয়, টাকা নিয়ে সে এগুলা কিনে। তার মানে প্রাইমারি সিকিউরিটিজ হচ্ছে কোম্পানির কাছ থেকে ব্যাংক যে জিনিসগুলা কিনে, ইকুইটিজ, বন্ড, এগুলাকে বলা হচ্ছে প্রাইমারি সিকিউরিটিজ। আর আহ, আমাদের কাছ থেকে যে টাকা নিচ্ছে ব্যাংক, হ্যাঁ, আমাদের কাছ থেকে যে টাকা নিচ্ছে, এই যে অ্যান্ড ফাইন্যান্স দিস পারচেজ বাই সেলিং ফাইন্যান্সিয়াল ক্লেমস টু হাউস হোল্ড ইনভেস্টর অ্যান্ড আদার সেক্টরস ইন দ্য ফর্ম অফ ডিপোজিটস। আমাদের কাছ থেকে যে সে ডিপোজিট নেয়, ইন্স্যুরেন্স পলিসি নেয়, হ্যাঁ, এগুলাকে বলা হচ্ছে সেকেন্ডারি সিকিউরিটিস। তার মানে পুরো জিনিসটা হচ্ছে যে আমাদের কাছ থেকে সে ফার্স্টে টাকা নিচ্ছে ডিপোজিট আকারে, ইন্স্যুরেন্স আকারে, এই আমাদের গুলাকে বলা হচ্ছে সেকেন্ডারি সিকিউরিটিস। আমাদের কাছ থেকে টাকা নিয়ে সে কি করতেছে, ইকুইটি, বন্ড, এগুলা সেগুলা কিনতেছে, ওইগুলাকে বলা হয় প্রাইমারি সিকিউরিটিস। এটা হচ্ছে এফআইস ফাংশন এজ অ্যাসেট ট্রান্সফরমার। এটা আসলে এখানে কারোর সাথে মিলে না মনে হচ্ছে, ম্যাচিউরিটি ইন্টারমিডিয়েশনের সাথে এটা মিলে না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা নতুন একটা ফাংশন অ্যাসেট ট্রান্সফরমার, যেটা উপরে আলোচনা করা হয়। এই জিনিসটা চিত্র আকারে এখানে দেখানো হয়েছে, যে এই যে মাঝখানে আছে আমাদের এফআই, হাউস হোল্ড আছে আছে এখানে, কর্পোরেশন আছে এখানে। তো হাউস হোল্ডের থেকে ক্যাশ টাকাটা নেয়, তাই না? হাউস হোল্ডের থেকে ক্যাশ টাকাটা এফআই এর কাছে যায় ডিপোজিট আকারে, হ্যাঁ, যে কোনো একভাবে হোক, ইন্স্যুরেন্স আকারে যায়। যাওয়ার বিনিময়ে সে যে এখান থেকে হাউস হোল্ড যে টাকাটা দিচ্ছে, সে বিনিময়ে কি পায়? সে বিনিময়ে ডিপোজিটস এন্ড ইন্স্যুরেন্স পলিসি পায়, তাই না? ইন্স্যুরেন্স পলিসি পায়, বা ডিপোজিটর যে সে যে ডিপোজিট পেনশন স্কিম বা এফডিআর, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এগুলা যে এই জিনিসগুলো পায়, কোনো একটা ডকুমেন্ট পায় আর কি। এই টাকাগুলা নিয়ে সে কর্পোরেশনকে কি দেয়, এই যে ক্যাশ টাকাটা কাকে দেয়, কর্পোরেশনকে দিয়ে দেয়। বিনিময়ে সে এই কর্পোরেশন থেকে কি পায়, এফআই গুলা, ইকুইটি এবং ডেট পায়। এটাকে বলতেছে অ্যাসেট ট্রান্সফরমার। অ্যাসেট ট্রান্সফরমার, সে এক ধরনের অ্যাসেট কিনতেছে আর এক ধরনের অ্যাসেট বিক্রি করতেছে। ইনফরমেশন কস্ট, সো এটা তো পড়ছি যে শুরুতেই পড়ছে যে ইনফরমেশন কস্ট একদম প্রথমটা। তো এখানে কি লিখছে, হাউস হোল্ড সেভার্স মাস্ট মনিটর দ্য অ্যাকশনস অফ ফার্মস ইন এ টাইমলি অ্যান্ড কমপ্লিট ফ্যাশন আফটার পারচেজিং সিকিউরিটিস। হাউস হোল্ড যারা আছে তারা যদি কোম্পানি থেকে কিছু একটা কিনে, হ্যাঁ, তো ওই কোম্পানিকে দেখাশোনা করতে হবে না, কোম্পানি ভালো করতেছে নাকি খারাপ করতেছে, এই জিনিসগুলো কিন্তু দেখাশোনা করতে হবে। ফেইলিউর টু মনিটর এক্সপোজেস ইনভেস্টরস টু এজেন্সি কস্ট। কিন্তু হাউস হোল্ড যারা আছে তারা তো ওই কোম্পানিগুলোকে ভালোভাবে মনিটর করতে পারে না, এটাকে বলা হয় এজেন্সি কস্ট। কিন্তু ব্যাংক বা এফআই গুলো এটা ভালোভাবেই পারে। ঠিক আছে, আমরা যদি এফআই এর সাহায্য না নিয়ে জাস্ট একটা কোম্পানিতে ইনভেস্ট করি, ওই কোম্পানিটাকে মনিটর করা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। ঠিক আছে, মনিটর করাটা অনেকটা টাফ হয়ে যায়। কিন্তু আমি যদি পার্সোনালি না কিনে, আমি একটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে একটা কোম্পানির শেয়ার কিনি, তাহলে কি হবে, ওই মিউচুয়াল ফান্ডটা ওই কোম্পানিগুলোর অ্যাকশনকে ভালোভাবে মনিটর করতে পারে। তো এটাই বলতেছে যে ইনফরমেশন কস্ট বা এজেন্সি কস্ট আমাদের জন্য অনেক বেশি হয় যদি আমরা নিজেরা নিজেরা কাজটা করতে যাই, কিন্তু এফআই যদি করে সেক্ষেত্রে এটা অনেক কমে যায়। তো ইনফরমেশন কস্ট বা এজেন্সি কস্ট গেল, এখন হচ্ছে এফআইস রোল অ্যাজ ডেলিগেটেড মনিটর। একই জিনিস বারবার বলতেছে, লাগতেছে আমার কাছে। সো ওরা মনিটরিংটা ভালোভাবে করতে পারতেছে। The large FI now has a much greater incentive to collect information and monitor actions of the firm. এটা একই জিনিস বারবার আসতেছে। এফআইস রোল অ্যাজ ইনফরমেশন প্রডিউসার। এফআই কি করে, অনেক ইনফরমেশন প্রডিউস করে। সো এটাও হচ্ছে এফআই এর একটা ফাংশন, এটাও মনে হয় এই লিস্টে নেই। ইনফরমেশন প্রডিউসার,
এই যে কালেক্ট ইনফরমেশন আছে এটার মধ্যেই সবকিছু আসতেছে আসলে। কি লিখছে দেখি, দ্য ইনফো the information the FI generates regarding the firm is frequently updated as its loan renewal decisions are made. When bank loan contracts are sufficiently short term, the banker becomes almost like an insider to the firm regarding informational familiarity with its operations and financial conditions. Indeed, this more frequent monitoring often replaces the need for the relatively inflexible and hard to enforce covenants found in bond contracts. এখানে অনেক কিছু বলছে। এফআই রুলস ইনফরমেশন প্রডিউসার, এফআই গুলা কি করে, বিভিন্ন কোম্পানিকে শর্ট টার্মে অনেক লোন দেয়। ঠিক আছে, শর্ট টার্মে অনেক লোন দেয়। তো এই শর্ট টার্ম লোন দেওয়ার ফলে এই কোম্পানি সম্পর্কে তার একটা আইডিয়া হয় যে এই কোম্পানিটার আসলে কিরকম, হ্যাঁ, এই কোম্পানিটার অপারেশনস কিরকম, কোম্পানিটার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিরকম, সে ঠিকঠাক মতো লোনটা পরিশোধ করতে পারতেছে কিনা। তো ওই কোম্পানি সম্পর্কে অনেক ইনফরমেশন ব্যাংক পেয়ে যায়। এটা কি বলতেছে, এফআইস রুল এজ এন ইনফরমেশন প্রডিউসার। এফআই গুলা কি করে, এই কোম্পানিগুলাকে লোন দেওয়ার মাধ্যমে, শর্ট টার্ম লোন দেওয়ার মাধ্যমে তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলে। এর ফলে যেটা হয়, এর ফলে যেটা হয় ওরা হচ্ছে অনেক ইনফরমেশন জানতে পারে। এরপর লিকুইডিটি এন্ড প্রাইস রিস্ক, এগুলা পড়ছি আগে, এগুলা আর এখানে দেখার দরকার নেই। এরপরে আসতেছে আদার স্পেশাল সার্ভিস। আদার স্পেশাল সার্ভিসের মধ্যে নিয়ে আসছে রিডিউস ট্রানজেকশন কস্ট। তো এটা তো দেখলাম, রিডিউস ট্রানজেকশন কস্ট একই জিনিস, যে কেন বারবার এই যে ম্যাচুরিটি ইন্টারমিডিয়েশনটাকে সবার শেষে নিয়ে আসছে। এখানে যে আমাদের ম্যাচুরিটি ইন্টারমিডিয়েশন 4 নাম্বারটা, এটাকে একদম সবার শেষে নিয়ে আসছে, ম্যাচুরিটি ইন্টারমিডিয়েশন। সেটা তো আমি বলছি অনেকবার, যে এফআই offers maturity intermediation service to the rest of the economy, specifically through maturity mismatching. FI can produce long-term contracts such as long-term fixed rate mortgage loan to household while still raising funds with short-term liabilities. এই যে বলতেছিলাম যে শর্ট টার্ম সে লাইবিলিটি কালেক্ট করে কিন্তু সে লং টার্মে লোন দিয়ে দেয়। ঠিক আছে, ওকে। সো এখানে কনসেপ্ট কোয়েশনে কি কি আছে দেখি। হোয়াট আর দি 3 মেজর রিস্কস টু হাউসহোল্ড সেভার ফ্রম ডিরেক্টলি সিকিউরিটি পারচেজ। সো ডিরেক্টলি যদি আমরা পারচেজ করি সেক্ষেত্রে আমাদের কি কি রিস্ক হবে। হোয়াট আর দি 3 মেজর রিস্ক টু হাউসহোল্ড সেভার্স ফ্রম ডিরেক্ট সিকিউরিটি পারচেজ। ডিরেক্টলি সিকিউরিটি যদি আমরা পারচেজ করি সেক্ষেত্রে আমাদের মেজর রিস্ক গুলা কি কি, এটা কি এগুলা? না, এগুলো তো এফআইআর এক্সপোজড। আমরা ডিরেক্ট হাউস হোল্ডের জন্য কি কি রিস্ক আছে, 3টা রিস্ক আছে বলতেছে। এগুলো তো এফআইআর রিস্ক পড়ছিলাম, তাহলে মানুষের জন্য রিস্ক হচ্ছে এটা, এগুলো সলিউশন দেখতে হবে, কনসেপ্ট কোয়েশ্চেন গুলোর আনসার। যেমন এটা পড়ছি আমরা, হোয়াট আর প্রাইমারি সিকিউরিটি এন্ড সেকেন্ডারি সিকিউরিটিস, এটা পড়ছি। প্রাইমারি সিকিউরিটিস হচ্ছে ওই যে ব্যাংক কোম্পানি থেকে যেগুলা কিনে, আর সেকেন্ডারি সিকিউরিটিস হচ্ছে আমরা ব্যাংকের কাছ থেকে যে যে জিনিসগুলা পাই। হুম। এরপরে আসতেছে, হোয়াট ইজ দ্য লিঙ্ক বিটুইন অ্যাসেট ডাইভার্সিফিকেশন অ্যান্ড লিকুইডিটি অফ ডিপোজিট কন্ট্রাক্টস। এগুলা ইয়াতে পাওয়া যাবে, কি জানি বলে, সলিউশনে পাওয়া যাবে। এরপরে আসতেছে আদার অ্যাসপেক্টস অফ স্পেশালনেস। আদার অ্যাসপেক্টের মধ্যে আছে যে ওরা হচ্ছে মানিটারি পলিসি ট্রান্সমিশন করতে হেল্প করে। এটা তো আমাদের এখানে ছিল, এই যে ট্রান্সমিশন অফ মানিটারি পলিসি, এই জিনিসটা আবার এখানে নিয়ে আসছে। ওরা হচ্ছে সেন্ট্রাল ব্যাংককে মানিটারি পলিসি ট্রান্সমিশনে হেল্প করে আর কি। ডিসকাউন্ট রেট সেট করতে হেল্প করে, ট্রেজারি সিকিউরিটিজ কেনা বেচা করতে হেল্প করে। এরপরে রিজার্ভ রিকোয়ারমেন্টটা ওরা তো ওরাই নিজেরা মেনটেন করে। এরপরে আসতেছে ক্রেডিট অ্যালোকেশন।
সো এটা তো আমাদের এখানে ছিল, এই যে ক্রেডিট অ্যালোকেশন, এরপর ইন্টারজেনারেশনাল ওয়েলথ ট্রান্সফার, বুঝছি এই জিনিসগুলো নিয়েই পড়া চ্যাপ্টার, এগুলো নিয়ে আর ইয়া করে লাভ নেই, কথা বলে লাভ নেই। এরপরে হচ্ছে স্পেশালনেস এন্ড রেগুলেশনস। 4 ধরনের রেগুলেশনস মনে হয় ওরা ফেস ফেস করে, 4 ধরনের নাকি আরো বেশি? যে এন্ট্রি রেগুলেশনস, ইনভেস্টর প্রোটেকশন রেগুলেশনস, কনজিউমার প্রোটেকশন রেগুলেশনস, ক্রেডিট অ্যালোকেশন 4টা, মনিটারি পলিসি 5টা, 5টা সেফটি এন্ড সাউন্ডনেস রেগুলেশন 6টা। হ্যাঁ, তাহলে ব্যাংকগুলা, এই যে এখানে সামারাইজ করা আছে, 6 types of regulation. 6 seek to enhance the net social welfare benefits of financial intermediary service. ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যেগুলো আছে, তারা 6 ধরনের রেগুলেশন ফেস করে। 6 ধরনের রেগুলেশন তারা ফেস করে। তো এখানে একটু দেখতেছি কি নেগেটিভ এক্সটার্নালিটিস আর নেট রেগুলেটরি বার্ডেন, এই দুইটা কনসেপ্ট একটু বলি। প্রথমটা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটিস, মানে হচ্ছে অ্যাকশন বাই অ্যান ইকোনমিক এজেন্ট ইম্পোজিং costs on other economic assets. Action by an economic agent imposing cost on other economic agents. দেখি ভাই বলে গেলাম। Negative externalities affect firms and households when something goes wrong in the FI sector of the economy, make a case for regulations. Negative externalities affecting firms and households when something goes wrong in the FI sector of the economy, make a case for regulation. FI are regulated to protect against a disruption in the provision of the service discussed earlier, and the cost of this would improve on the economy and society at large. Bank failures may destroy household savings and at the same time restrict a firm's access to credit. Insurance company failures may leave household totally exposed in old age to catastrophic illness and sudden drops in income on retirement. Further, individual FI failures may create doubts in savers' minds regarding the stability and solvency of FI in general and cause panics and even runs of sound institutions. এটা তো বুঝলাম, কিন্তু নেগেটিভ এক্সটার্নালিটিস দিয়ে কি বুঝাচ্ছেন? Affecting farms and households when something goes wrong in the FI sector. এই লাইনটা পড়লে মোটামুটি বোঝা যাচ্ছে যে নেগেটিভ এক্সটার্নালিটিসটা আসলে কি। নেগেটিভ এক্সটার্নালিটিসটা হচ্ছে যে এফেক্টিং ফার্মস অ্যান্ড হাউসহোল্ডস হোয়েন সামথিং গোজ রং ইন দি এফআই সেক্টর। এফআই সেক্টর যেটা আছে, পুরা এফআই সেক্টর যদি কোনো কিছু উল্টাপাল্টা ঘটে, হ্যাঁ, রং কিছু হয়, সেক্ষেত্রে এটা কি করে? ফার্মস এবং হাউস হোল্ডকে এফেক্ট করে অবশ্যই, তাই না? সাপোজ আমাদের ব্যাংক যদি, ব্যাংকের অবস্থা যদি খারাপ হয়ে যায়, হ্যাঁ, ব্যাংকগুলোর অবস্থা যদি খারাপ হয়, সেক্ষেত্রে এটা দ্বারা এফেক্টেড কে হবে? আমরা হাউস হোল্ডরা হব, কারণ আমাদের টাকা পয়সা ব্যাংকের কাছে জমা রাখা আছে। তো একটা ব্যাংক যদি ডিফল্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লস। ওইটা কি বলতেছে? নেগেটিভ এক্সটার্নালিটিস। আমাদের আমাদের যে লসটা হয় সেটাকে বলতেছে নেগেটিভ এক্সটার্নালিটিস। এরপর এখানে ব্যাখ্যা করছে যে ব্যাংক রান হইলে, মানে ব্যাংক গুলা ফেলিউর হইলে কাদের সমস্যা হবে, ইন্স্যুরেন্স কোম্পানি গুলা ফেলিউর হইলে কাদের সমস্যা হবে, এই জিনিসগুলা বলছে। যেমন এখানে বলছে যে ব্যাংক ফেলিউরস মে ডিস্ট্রয় হাউস হোল্ডস। হ্যাঁ, ব্যাংক যদি ফেল করে, হাউস হোল্ড ডিস্ট্রয় হয়ে যাবে, বা হাউস হোল্ডের যে সেভিংস আছে সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। এরপরে বলছে ইন্স্যুরেন্স কোম্পানি যদি ফেল করে, সেটাও হাউস হোল্ডকে কি করে, আহ হাউস হোল্ডকে একদম অবস্থা খারাপ করে দেয়। হুম। এরপরে হচ্ছে যে সাডেন ড্রপস ইন ইনকাম, হঠাৎ করে তাদের ইনকাম, রিটায়ারমেন্টের পরে যে ইনকামটা পায় সেটা মনে হয় একদম নষ্ট হয়ে যায়। এরপরে বলতেছে যে যদি কোনো ইন্ডিভিজুয়াল এফআই ফেল করে, কোনো একটা ইন্ডিভিজুয়াল এফআই যদি ফেল করে, এটা মানুষের মনে হচ্ছে কি করে, ডাউট নিয়ে আসে। হ্যাঁ, যে সব ইনস্টিটিউশনের প্রতি পরে একটা ডাউট চলে আসে, বা সলভেন্সি নিয়ে একটা তাদের একটা ডাউট চলে আসে।
এরপরে হচ্ছে এরপরে হচ্ছে নেট রেগুলেটরি বার্ডেন। আচ্ছা, এখন এই জিনিসগুলো যে ঘটে, মানে ইকোনমিতে যে যে উল্টাপাল্টা কিছু হইতে পারে, সেটা হচ্ছে যে ব্যাংক গুলো নষ্ট ডেস্ট্রয় হয়ে যেতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি গুলো যে ডেস্ট্রয় হয়ে যেতে, এর ফলে তো হচ্ছে কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হবে, তাই না? তো এটার জন্য বিভিন্ন রেগুলেশনস দরকার, বিভিন্ন রেগুলেশনস দরকার। আমরা কিন্তু রেগুলেশন নিয়ে পড়তেছি, তো রেগুলেশন দরকার। এখন রেগুলেশন করলে বা রেগুলেশন নিয়ে আসলে সেক্ষেত্রে কি হয়, কিছু লাভ হয়, আবার কিছু লসও হয়, কিছু ক্ষতিও হয়। ইনস্টিটিউশন যারা আছে, ইনস্টিটিউশনের ওনার যারা আছে, তাদের জন্য কিছু আহ সমস্যাও হয়। তো রেগুলেশন যত বাড়বে, একদিকে মানুষের জন্য বা কনজিউমারদের জন্য বেনিফিট বাড়বে, অন্যদিকে যারা ওনার আছে তাদের জন্য একটু তারা একটু সমস্যার সম্মুখীন হয়। তো এই দুইটা, এই যে একদিকে উপকার হচ্ছে আর একদিকে কি হচ্ছে, আহ লস হচ্ছে। সো এই দুইটার যে গ্যাপ, এটা তো অবশ্যই পজিটিভ হওয়া উচিত, তাই না? কারণ না হলে তো রেগুলেশন করার মানে কি? রেগুলেশন করে যদি আমি আমার নেট নেট যে বেনিফিট যদি পজিটিভ না হয়, তাহলে তো এই রেগুলেশনের কোনো মানে নাই। হ্যাঁ, তো এটাকে বলতেছে নেট রেগুলেটরি বার্ডেন। জিনিসটাকে বলে নেট রেগুলেটরি বার্ডেন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রাইভেট কস্টস অফ রেগুলেশনস, হ্যাঁ, প্রাইভেট কস্টস অফ রেগুলেশনস, এই যে কস্ট অফ রেগুলেশন, এন্ড দ্য প্রাইভেট বেনিফিটস ফর দি প্রডিউসার্স অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস। সো বেনিফিট এবং কস্টের যে গ্যাপ, সেটা হচ্ছে নেট রেগুলেটরি বার্ডেন। সো এটা পজিটিভ হইলে ভালো, পজিটিভ না হলে তো অবস্থা, পজিটিভ না হলে তো এটা সমস্যা। আচ্ছা, অলদো রেগুলেশনস মে বি সোশ্যালি বেনিফিশিয়াল, যে রেগুলেশনের কারণে কি হবে, এটা মানুষের সোশ্যালের জন্য এটা বেনিফিশিয়াল হবে, কিন্তু এটা প্রাইভেট কস্টকে কিছুটা বাড়ায় দেয়। এই যে অন ইন্ডিভিজুয়াল এফআই ওনার্স আর ম্যানেজারদের জন্য এটা কি করে, কস্ট বাড়ায় দেয়। তো এই দুইটার গ্যাপ হচ্ছে নেট রেগুলেটরি বার্ডেন। এখন দেখি যে কোয়েশ্চেন, যেটা মেইন কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে এদের জন্য কি কি রেগুলেশন আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তাদের জন্য কি কি রেগুলেশনস আছে। তো রেগুলেশন হচ্ছে ছয়টা। প্রথম রেগুলেশনসটা হচ্ছে সেফটি অ্যান্ড সাউন্ডনেস রেগুলেশনস, যে প্রত্যেকটা ইনস্টিটিউশন তাদের এনাফ কি থাকবে, এনাফ হচ্ছে টাকা পয়সা থাকবে, এটাকে বলতেছে সেফটি অ্যান্ড সাউন্ডনেস রেগুলেশনস। ওই যে আমরা বলি না, যে একটা ব্যাংক খুলতে হইলে 400 কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে, ওই যে রিকোয়ারমেন্টটা, ওই রিকোয়ারমেন্টটা আসলে এই রেগুলেশন, সেফটি অ্যান্ড সাউন্ডনেস রেগুলেশনস। ঠিক আছে, এটাই বলছে এই যে ইন দ্য ফার্স্ট লেয়ার অফ প্রোটেকশন আর রিকোয়ারমেন্টস এনকারেজিং এফআই টু ডাইভার্সিফাই দেয়ার অ্যাসেট, অ্যাসেটকে ডাইভার্সিফাই করতে বলে, তাহলে তো জিনিসটা সেফ হয়। আর একটা হচ্ছে দাস ব্যাংকস আর রিকোয়ার্ড নট টু মেক লোনস এক্সিডিং মোর দেন 15% অফ দেয়ার ওন ইকুইটি ক্যাপিটাল ফান্ডস টু, ও না না না, হ্যাঁ ঠিক আছে, এটা এটা আছে প্লাস এটা দুইটা মিলাইয়া, একটা হচ্ছে সেফটি, এটা হচ্ছে উপরটা সেফটি, আর সেকেন্ডটা হচ্ছে সাউন্ডনেস। সাউন্ডনেসটা আমি বললাম যে মিনিমাম লেভেলের একটা ক্যাপিটাল ওদের থাকতে হয়, এই যে আমরা জানি 400 কোটি যেটা। তো এটা হচ্ছে সাউন্ডনেস রেগুলেশন, যে 400 কোটি টাকা ব্যাংকে থাকতে হবে, এটা হচ্ছে সাউন্ডনেস রেগুলেশন। সেফটি রেগুলেশন কোনটা? সেফটি রেগুলেশন হচ্ছে যে তুমি এক জায়গায় ইনভেস্ট করতে পারবা না, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবা। সো এটা রেগুলেশনটা কি? রেগুলেশনটা হচ্ছে যে ব্যাংকস আর রিকোয়ার্ড, ব্যাংক কি করতে পারে না, 15%-এর বেশি একটা কোম্পানিকে সে লোন দিতে পারে না। ঠিক আছে, এই যে বলছে নট টু মেক লোনস এক্সিডিং মোর দেন 15% অফ দেয়ার ওন ইকুইটি ক্যাপিটাল ফান্ডস টু এনি ওয়ান কোম্পানি অর, একজন একটা কোম্পানিকে 15%-এর বেশি লোন দেওয়া যাবে না। এটা হচ্ছে সেফটি রেগুলেশন। আর সেকেন্ডটা হচ্ছে সাউন্ডনেস রেগুলেশন। তো এইগুলো প্রথম রেগুলেশন, যেটা হচ্ছে সেফটি এন্ড সাউন্ডনেস রেগুলেশন একসাথে। তো এটা আরো কিছু লেয়ার আছে, এটা তো ফার্স্ট লেয়ার বললো, এটা তো ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার। আরো কিছু সেফটি এন্ড সাউন্ডনেস এর আন্ডারে আরো কিছু রেগুলেশন আছে। সেটা হচ্ছে 3 নাম্বার লেয়ারে যে লেয়ার যে রেগুলেশন, সেটা হচ্ছে যে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থাকতে হবে। ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থাকতে হবে, ওই যে প্রত্যেকটা ইয়ার জন্য কি জানি বলে, প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা মিনিমাম একটা অ্যামাউন্ট কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছে থাকে, যে 1 লাখ ব্যাংক যদি ডিফল্ট করে, সেক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমার 1 লাখ টাকা করে পাবে।
এটা হচ্ছে মানে বাংলাদেশে 1 লাখ খুব সম্ভবত, 1 লাখ নাকি একটু কম বেশি কে জানে। সো এটাকে বলতেছে ডিআইএফ, ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড। হ্যাঁ, যে থার্ড লেয়ার অফ প্রোটেকশন ইজ দ্য প্রভিশন অফ গ্যারান্টি ফান্ডস সাচ এস ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড ফর ডিপোজিটরি ইনস্টিটিউশনস। হ্যাঁ, আর দ্য সিকিউরিটি ইনভেস্টর প্রোটেকশন আছে ফর সিকিউরিটিজ ফার্মের জন্য, সেম ভাবে স্টেট গ্যারান্টি ফান্ডস আছে টু মিট ইনসলভেন্সি। সো ব্যাংক যদি বা ইনস্টিটিউশন যদি ইনসলভেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি যে ব্যাংকে টাকা রাখছি সে টাকাটা তো আমার চলে যাবে। সো এটা সেন্ট্রাল ব্যাংকের একটা রেগুলেশন যে প্রত্যেকটা কাস্টমারের জন্য 1 লাখ টাকা করে কি হবে, ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড রাখা হবে, রাখা হয়, এখনো রাখা হয়। এরপরে 4 নাম্বার লেয়ারে যেটা করা হয় যে ফোর্থ লেয়ার অফ রেগুলেশন ইজ মনিটরিং এন্ড সার্ভেইলেন্স ইটসেলফ। রেগুলেটরস সাবজেক্ট অল এফআইস, whether banks, securities firms or insurance companies, to varying degrees of monitoring and surveillance. কি বলছে এটা? রেগুলেশন ইজ মনিটরিং এন্ড সার্ভেলেন্স ইটসেলফ, নিজেকে নিজে মনিটর করে, খুব সম্ভবত এটার কথা বলছে। হ্যাঁ, নিজেকে নিজে মনিটর করা ফোর্থ। এরপরে হচ্ছে আরো কিছু এখানে আরেকটা রেগুলেশন আছে। ফাইনালি দ্য নোট দ্যাট রেগুলেশন ইজ নট উইদাউট কস্ট ফর দিস অচা। এখানে বলা হয়েছে যে আসলে রেগুলেশন যেগুলো এখানে কথা বলা হয়েছে এগুলো আসলে এমনি মানে এগুলোর যে কস্ট নাই, এই রেগুলেশন গুলোর যে কস্ট নাই, বিষয়টা এরকম না। এই রেগুলেশন গুলোর সুবিধাও আছে, এই রেগুলেশন গুলোর কারণে বিভিন্ন সুবিধা হয় কাস্টমারদের, আবার অসুবিধা হয় ফান্ড ম্যানেজার ওনারদের। তাইলে এখানে আবার নেট রেগুলেটরি বার্ডেন যে জিনিস কনসেপ্ট আমরা পড়ছিলাম সেটার বিষয় এখানে নিয়ে আসছে। কি লিখছে? ফাইনালি নোট দ্যাট রেগুলেশন ইজ নট উইদাউট কস্ট ফর দিস রেগুলেটেড। ফর এক্সাম্পল, সোসাইটি রেগুলেটরস মে রিকোয়ার এফআই টু হ্যাভ মোর ইকুইটি ক্যাপিটাল। সো আমরা চাই ব্যাংকের ইকুইটি ক্যাপিটাল বেশি থাকুক। Similarly, producing the information requested by regulators is costly for FI because it involves the time of manager, lawyers, and accountants. So তাদের জন্য এটা কস্টলি ব্যাপার স্যাপার ইনফরমেশন গুলো কালেক্ট করা। And the socially optimal amount of information may differ from সো এই দুইটার মধ্যে যে গ্যাপ সেটাকে বলা হচ্ছে নেট রেগুলেটরি বার্ডেন। দ্য হায়ার দ্য নেট রেগুলেটরি বার্ডেন অন এফআই, দ্য মোর ইনএফিশিয়েন্টলি দে প্রডিউস এনি গিভেন সেট অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস ফ্রম এ প্রাইভেট ওনার্স পার্সপেক্টিভ। বলতেছে যে নেট রেগুলেটরি বার্ডেনটা যত বেশি হবে তত তারা ইনএফিশিয়েন্টলি কাজ করতে পারবে, মানে এফিশিয়েন্টলি কাজটা করতে পারবে না আর কি। তো এই গেল একটা রেগুলেশন। 2 নাম্বার রেগুলেশন হচ্ছে মানিটারি পলিসি রেগুলেশনস। মনিটারি পলিসি রেগুলেশনস রিলেটেড কি 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 বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে যে the problem is that the central bank directly controls only the quantity of notes and coin in the economy, যেটাকে বলা হয় আউটসাইড মানি, whereas the bulk of the money supply consists of deposit, যেটাকে বলা হয় ইনসাইড মানি। তাহলে সেন্ট্রাল ব্যাংক যেটা ডিরেক্টলি কন্ট্রোল করে যে নোটগুলা এবং কয়েনগুলা, সেগুলাকে বলা হয় আউটসাইড মানি। আর আর হচ্ছে দ্য বাল্ক অফ দি মানি সাপ্লাই কনসিস্ট অফ ডিপোজিট, আর আমাদের যে ডিপোজিট গুলো সেগুলোকে বলা হয় ইনসাইড মানি। ঠিক আছে, এটা হচ্ছে যে দুইটা ডেফিনেশন, আউটসাইড মানি মানে কি আর ইনসাইড মানি মানে কি। এখন দেখি রেগুলেশনটা কি আসলে। এই যে রেগুলেটরস commonly impose a minimum level of required cash reserves to be held against depositors. Some argue that imposing such reserve requirements make the control of the money supply and its transmission more predictable. So এখানে রেগুলেশনসটা হচ্ছে মনিটারি পলিসি রেগুলেশনস রিলেটেড যে রেগুলেশন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকের একটা নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ রিকোয়ারমেন্ট কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাছে রাখতে হয়। এটাকে বলতেছে মনিটারি পলিসি রেগুলেশনস। হ্যাঁ, তো এই রিজার্ভ রিকোয়ারমেন্টটা বাড়ানো কমানোর মাধ্যমে কিন্তু ওই সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন মনিটারি পলিসি গ্রহণ করে। হ্যাঁ, যখন টাইট করতে চায় মনিটারি পলিসি, যখন সে টাইট মনিটারি পলিসি নিতে চায় তখন কিন্তু এই রিজার্ভ রিকোয়ারমেন্টটা সে বাড়ায় দেয়। আর যখন সে আহ, মানে ইকোনমিতে মানি ট্রান্সফার করতে চায়, ইকোনমিতে মানি সাপ্লাই বাড়াইতে চায়, তখন কিন্তু সেই মনিটারি পলিসি যে এটা রিজার্ভ রিকোয়ারমেন্টটা কমায় দেয়। এরপরে আসতেছে ক্রেডিট অ্যালোকেশন রিলেটেড যে রেগুলেশন। ক্রেডিট অ্যালোকেশন রিলেটেড কি কি আছে দেখি। ক্রেডিট অ্যালোকেশন রেগুলেশন সাপোর্টস দ্য এফআই লেন্ডিং টু সোশ্যালি ইম্পর্টেন্ট সেক্টর। তো ক্রেডিট অ্যালোকেশন করার ক্ষেত্রে ব্যাংকের বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কি করতে হবে, সোশ্যালি ইম্পর্টেন্ট সেক্টর যেমন হাউজিং, ফার্মিং, এগুলাতে কি করতে হবে, লোন দিতে হবে, এটা বলে দেয়া আছে। দিস রেগুলেশনস মে রিকোয়ার অ্যান এফআই টু হোল্ড এ মিনিমাম অ্যামাউন্ট অফ অ্যাসেট ইন ওয়ান পার্টিকুলার সেক্টর। ঠিক আছে, তো কোন সেক্টরে কতটুকু দিতে হবে না দিতে হবে, লোন দিতে হবে না দিতে হবে, এটা
এটা এটা নিয়ে রেগুলেশনস আছে, এটা এগুলা বলে দেওয়া হয় সেন্ট্রাল ব্যাংক থেকে। তো এগুলাকে বলতেছে ক্রেডিট অ্যালোকেশন রেগুলেশন। এরপরে আসতেছে কনজিউমার প্রোটেকশন রেগুলেশন। কনজিউমারদেরকে প্রোটেক্ট করার জন্য কিছু রেগুলেশন থাকতে পারে। সেটা হচ্ছে যে এইচএমডিএ হ্যাজ অ্যাসিস্টেড, এইচএমডিএ মানে হচ্ছে এই যে হোম মর্টগেজ ডিসক্লোজার অ্যাক্ট, এটা একটা অ্যাক্ট, ইউএস এর একটা একটা অবশ্যই হোম মর্টগেজ ডিসক্লোজার অ্যাক্ট। এটা একটা জাস্ট এক্সাম্পল আসলে কনজিউমার প্রোটেকশন রেগুলেশন, কনজিউমারদেরকে প্রোটেকশন করার জন্য যে রেগুলেশন গুলো, সেগুলো কিন্তু আসলে কনজিউমার প্রোটেকশন রেগুলেশন বলে। এই রিলেটেড একটা এক্সাম্পল হচ্ছে এইচএমডিএ। তো এইচএমডিএ হচ্ছে এই যে বলছে এইচএমডিএ মানে এই যে অ্যাক্টটা, এই অ্যাক্টটা অ্যাসিস্টেড দ্য পাবলিক in determining whether banks and other mortgage lending institutions are meeting the needs of their local communities। মানে লোকাল কমিউনিটি যারা আছে তাদের যে একটা নিডস, সেটা কি ফুলফিল করতেছে কিনা বা ফুলফিল করতে হবে, এরকম একটা রেগুলেশন হচ্ছে কনজিউমার প্রোটেকশন প্রোটেকশন রেগুলেশন। এরপরে আসতেছে ইনভেস্টর প্রোটেকশন রেগুলেশনস। ইনভেস্টর প্রোটেকশন রেগুলেশনে কি আছে? এ কনসিডারেবল নাম্বার অফ লজ প্রোটেক্ট ইনভেস্টর। A considerable number of law আছে to protect investor who use investment banks directly to purchase securities and or indirectly to access securities market through investing in mutual or pension fund। So যারা ইনভেস্টর আছে তাদেরকে প্রটেক্ট করার জন্য কিছু রুলস এবং রেগুলেশন আছে, ঠিক আছে? যাতে এই যে ইনসাইডার ট্রেডিং যাতে না হয়, লেক অফ ডিসক্লোজার যাতে না হয়, হ্যাঁ। এরপরে আউটরাইট, এটা কি কে জানে, ব্রেচ অফ ফিডিউশিয়ারি রেসপন্সিবিলিটিস, এগুলো যাতে না হয়। ইনসাইডার ট্রেডিং হলে তো আমাদের জন্য লস হয়ে যাবে, ইনভেস্টরদের জন্য লস হয়ে যাবে। এই জিনিসগুলো যাতে না হয় এই রিলেটেড প্রোটেকশন বা রেগুলেশনও আছে। এরপরে আসতেছে এন্ট্রি রেগুলেশন, এটা মনে হয় লাস্ট, এবং এই চ্যাপ্টারও শেষ হয়ে যাবে, আর কিছু বাকি নাই চ্যাপ্টারের। এন্ট্রি রেগুলেশন হচ্ছে, এন্ট্রি রেগুলেশনে কি বলছে যে দ্য এন্ট্রি অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ এফআই আর অলসো রেগুলেটেড। সো এটা তো আমরা জানি যে একটা ব্যাংক যদি নতুন করে এন্ট্রি নিতে চায়, তার জন্য কিন্তু অনেক রেগুলেশনস মেনে চলতে হয়, বা অনেক অনেক কিছুই তার মেনটেন করে আসতে হয় ব্যাংক ওপেন করতে গেলে। ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য কস্ট অফ এন্ট্রি ইনটু এ ফাইন্যান্সিয়াল সেক্টর affects the profitability of firms already competing in that industry. So এন্ট্রি কস্ট যদি বেশি হয় বা কম হয়, সেটা ইম্প্যাক্ট করে আমার প্রফিটেবিলিটিকে। যাই হোক, প্রফিটেবিলিটি নিয়ে কথা বলে লাভ নেই। সো এই হচ্ছে 6টা মেজর রেগুলেশনস। এরপরে এগুলা দেখে লাভ নেই, এগুলা হচ্ছে ইউএস এর পার্সপেক্টিভে সবকিছু। এই হচ্ছে চ্যাপ্টার 1। এরপরে আছে চ্যাপ্টার 2, ডিপোজিটরি ইনস্টিটিউশন। এখানে খুব বেশি কিছু নাই, একদম অল্প পড়াশোনা, চ্যাপ্টার শেষ হয়ে যায়। তো এখন আবার অ্যাক্ট গুলা পড়তে হবে, জুনিয়র অ্যাক্ট। ঠিক আছে, তো এটা এই পর্যন্ত থাকুক। বাকি চ্যাপ্টার গুলো অনেক ফাস্ট যাব, কারণ এই চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটাতে একটু জেনারেল কথাবার্তা বেশি, যার কারণে একটু সময় লাগছে। আর চ্যাপ্টার 3, 4 এগুলো তো একদম ছোট ছোট, চ্যাপ্টার 2তেও তেমন কিছু নাই, খুব দ্রুত যাওয়া যায় এগুলো।